বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই পর্বে আমরা একটি বোর্ড প্রশ্ন সমাধান করব চ্যাপ্টার 3 থেকে। তো প্রশ্ন সমাধান করতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে আমাদের আসলে এই কেমিস্ট্রি বা ইজি কেমিস্ট্রি বইটি বাজারের অন্যান্য বই থেকে একটু ডিফারেন্ট, একটু আলাদা। কারণ আমরা এই বইয়ের মধ্যে রসায়নে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার সবকিছুই এখানে দেওয়ার চেষ্টা করতেছি। প্লাস এর সাথে সাথে আমরা তোমাদেরকে কিউআর কোড বসিয়ে দিচ্ছি এবং এই কিউআর কোড কিন্তু খুব দামি কিউআর কোড। স্ক্যান করলেই কিন্তু কোনো সমস্যা হবে না, সরাসরি একটি ভিডিও চলে আসবে এবং সেই ভিডিওতে তোমার যেই টপিকে সমস্যা শিক্ষক এসে তোমাকে ওই টপিকটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তো যারা যারা এরকম আছো যে স্যার টাকা পয়সার জন্য প্রাইভেট পড়তে পারছি না বা শিক্ষকের হেল্প নিতে পারতেছি না, আমরা টেকনিক ইজি এডুকেশন থেকে তোমাদেরকে এই সকল জিনিস একদম বিনামূল্যে দিচ্ছি বইয়ের সাথে। তোমাকে বাইরে কোথাও গিয়ে কোনো একটা জিনিস বুঝতে হবে না, ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে আমাদের ভিডিও দেখলেই আশা করতেছি তোমরা এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝে যাবে। এবং আমাদের শিক্ষকরা যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছে তোমাদের হাতে এই বইগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো তাহলে আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই ইজি সিরিজের যে বইগুলো, ইজি কেমিস্ট্রি, ইজি ফিজিক্স, ইজি বায়োলজি, এই বইগুলো তোমরা সংগ্রহ করো, নিজেদেরকে আরো অন্যদের থেকে বেশি এগিয়ে রাখতে পারবা। তো চলো আমরা এখন আমাদের প্রশ্নটি একটু দেখে ফেলি যে আমরা কোন প্রশ্ন সমাধান করব। তো এই প্রশ্নে আমরা এইবার আমরা সমস্যা সমাধান করতেছি কুমিল্লা বোর্ড 2020 এর প্রশ্নটি আমরা সমাধান করব। আচ্ছা, তো দেখো আমরা কুমিল্লা বোর্ডের প্রশ্ন 2022 এর প্রশ্ন সমাধান করব। তো সবার আগে আমরা একটা উদ্দীপকটা একটু দেখে নিই যে উদ্দীপক হিসেবে কি কি দিচ্ছে। সো ফার্স্ট অফ অল দেখো এখানে আমাদেরকে দৃশ্যপট 1-এ একটা বোর পরমাণু মডেল দেখাচ্ছে। এই বোর পরমাণু মডেলের নিউক্লিয়াস থেকে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ আর বলে দিচ্ছে 8.5 10⁻⁻10 মিটার। আর এন এর ভ্যালু বলে দিচ্ছে যে কক্ষপথের সংখ্যা, চতুর্থ কক্ষপথ n = 4। এবং এই n = 4 দেখেই আমরা বুঝতেছি যে নিউক্লিয়াস থেকে চতুর্থ কক্ষপথ পর্যন্ত দূরত্ব বা ব্যাসার্ধ হচ্ছে 8.5 10⁻⁻10 মিটার। এটা গেল দৃশ্যপট 1-এ। এবারে আসো দৃশ্যপট 2-এ কি হচ্ছে। দৃশ্যপট 2-এ আমরা দেখতে পাচ্ছি একটি গ্রাফ। কিসের গ্রাফ? হয়তোবা যেহেতু 0 ডিগ্রি আর 100 ডিগ্রি, তার মানে পানির গ্রাফ। অর্থাৎ পানিকে যে আমরা বরফ থেকে তাপ দিয়ে তরলকে তাপ দিয়ে জলীয় বাষ্পে পরিণত করি, তো তাপ প্রদানের গ্রাফ। অর্থাৎ পানির জাস্ট 3টা অবস্থা, তাপ প্রদানের সাথে সাথে গ্রাফের যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমাদেরকে দৃশ্যপট 2-এ ব্যাখ্যা করতেছে। আচ্ছা, এবারে আসো আমরা এখন এখান থেকে প্রশ্নগুলোর অ্যান্সার নিব। ঠিক আছে, তো আমাদের প্রশ্নগুলো কি কি ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্টে আসো, প্রথম প্রশ্ন, পাতন কাকে বলে? আচ্ছা, পাতন কাকে বলে? দেখো এখানে আমরা সংজ্ঞায় এটা দেখাতে পারি যে পাতন হচ্ছে জাস্ট দুইটা প্রসেসের একটা কম্বিনেশন। কি কি প্রসেস? বাষ্পীভবন প্লাস ঘনীভবন। বাষ্পীভবন প্লাস ঘনীভবনের একটা মিক্স প্রসেসকে আমরা পাতন বলি। এখন বাষ্পীভবন প্রসেসটা কি? আবার কোন পদার্থের তরল অবস্থাকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করাকে বলা হয় বাষ্পীভবন। আর কোন পদার্থের বাষ্পে বা বাষ্পীভূত অবস্থাকে শীতল করে বা ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করাকে বলা হয় ঘনীভবন। তাহলে পাতন হচ্ছে একই পদার্থকে তুমি তরল থেকে বাষ্পে পরিণত করবা, আবার বাষ্প থেকে তরলে পরিণত করবা। অর্থাৎ একই পদার্থের তরল থেকে বাষ্প, আবার বাষ্প থেকে তরল, যদি আমরা এটা করতে পারি তাহলে ওই পদার্থের পাতন সম্পন্ন হবে, ওই পদার্থের পাতন সম্পন্ন হবে। সো বলতে পারো পাতন = বাষ্পীভবন প্লাস ঘনীভবন এর একটা মিক্সড আইটেম। আচ্ছা, তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা চলে গেল। যাচ্ছি আমরা খ নাম্বার প্রশ্ন। দেখো খ নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে, নিশাদল একটি ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো। ওকে, তাহলে আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে ঊর্ধ্বপাতিত পদার্থ কারা? যারা কঠিন থেকে, খেয়াল করো, যে সকল পদার্থ কঠিনকে যদি তাপ দেয়, কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা ধারণ করে, তাদেরকে আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ বলি। সো যে সকল পদার্থ কঠিন এবং এই কঠিনকে তাপ দিলে তারা সরাসরি গ্যাসীয় অবস্থায় ধারণ করে, এদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে, এদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। তো নিষেদল একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, কারণ নিষেদলের কোন অবস্থা নেই বলতো? নিষেদলের যে 3টা অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, এই তরল অবস্থাটা নিষেদলের নেই। তো যার কারণে আমরা নিষেদলকে কি বলতে পারবো? একটি ঊর্ধ্বপাতিত পদার্থ বলতে পারবো, ঊর্ধ্বপাতিত পদার্থ বলতে পারবো। শেষ আমাদের ক্ষয়ের প্রশ্ন। গ এর প্রশ্ন, দৃশ্যপট 1 এর ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। গতিবেগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আমরা গতিবেগটা কিভাবে নির্ণয় করতে পারি? ফার্স্ট অফ অল আমাদেরকে কিছু তথ্য নোট করতে হবে। কি কি তথ্য আমরা নোট করব? দেখো আমরা এখানে কিছু তথ্য আছে প্রশ্ন থেকে পাচ্ছি, আর কিছু তথ্য আছে ফিক্সড ভ্যালু। যেরকম দেখো এই যে আমাদের এম এর মান, ইলেকট্রনের ভর, এম দ্বারা কি বোঝানো হচ্ছে? এম দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রনের ভর। এটা কিন্তু ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না।
তোমার প্রশ্নের অন্যান্য মান চেঞ্জ হতে পারে, কিন্তু এই ইলেকট্রনের ভর এটা কি হবে না, কখনো চেঞ্জ হবে না। সেটা কত? 9.11 10⁻31 কেজি। আর এর মান প্রশ্ন দেওয়া ছিল, মনে আছে যে নিউক্লিয়াস থেকে সর্বশেষ N4 এর দূরত্ব, N এর মান প্রশ্ন দেওয়া ছিল। আর H দ্বারা কি বোঝানো হয়? R দ্বারা বোঝানো হচ্ছে মূলত কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে? আর N দ্বারা বোঝানো হচ্ছে যে কক্ষপথের সংখ্যা, আমি কোন কক্ষপথে আমার ইলেকট্রনটা রাখছি সেই কক্ষপথের সংখ্যা। একটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, একটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, আর M দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রনের ভর, এটা হচ্ছে ফিক্সড ভ্যালু। আর H হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এটাও ফিক্সড। H এর মানও কখনো পরিবর্তন হবে না, এটাও ফিক্সড। প্লাঙ্ক ধ্রুবক এটা হচ্ছে আমাদের ফিক্সড ভ্যালু। আচ্ছা, এবার তাহলে বের করতে হবে কি, বলতেছে যে কক্ষপথের গতিবেগ, মানে ইলেকট্রনের গতিবেগ। এই যে দৃশ্যপট 1 এ ইলেকট্রনটির গতিবেগ, গতিবেগ বলতে আসলে বেগকে বোঝানো হচ্ছে। গতিবেগ বলতে আমাদের যে ফিজিক্সে যে বেগ v আছে না, এই বেগের মান v এর মান বের করতে হবে। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি, দেখো তাহলে আমরা সূত্র কি, mvr = nh/2π। আচ্ছা, যেখানে v = 2π আর v = nh2πmr, nh2πmr। ওকে ফাইন। এবারে দেখো মান বসাও জাস্ট। n এর মান 4 ছিল, প্লাঙ্ক ধ্রুবকের মান বসিয়ে দিলাম। দেন হচ্ছে 2π, তার মানে 2 × 3.1416। m এর মান 9.11 10⁻31 আর r এর মান 8.5 10⁻10। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যানসার আসছে কত? 5.45 10⁻5 মিটার/সেকেন্ড। v এর ইউনিট মিটার/সেকেন্ড। আচ্ছা, এখন তোমাদেরকে একটু বলে দেই, দেখো অনেক সময় এই মানটা সায়েন্টিফিক মোডে আসতে নাও পারে, নরমাল মোডে আসতে পারে। তখন তোমার কাছে মনে হবে যে মানে বিশাল একটা সংখ্যা মনে হবে। তো ওই সংখ্যাটাকে তোমার সায়েন্টিফিক মোডে যদি নিয়ে যাও, তাহলে এরকম একটা অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আবার ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে কথাটা? আচ্ছা, যেরকম দেখাই, ধরো 1000, আমাদের অ্যান্সার আসলে 1000। 1000কে কি লেখা যায়? 10⁻3। তাহলে কি লেখা যায়? 1 × 10⁻3। তো এরকম জাস্ট এই সংখ্যাটা বড় একটা সংখ্যা আসতে পারে, তুমি ওটাকে তোমার ক্যালকুলেটর থেকে শিফট করে যে সায়েন্টিফিক যে মোড আছে সেই মোডে নিয়ে গেলেই অ্যান্সারটা এভাবে চলে আসবে। তাহলে আমরা আমাদের গয়ের অ্যান্সারটিও কি করলাম? সম্পূর্ণ করতে পারলাম। এই যে এখান থেকে টোটালটা যদি আমি একত্র দেখাতে চাই, তাহলে এরকম হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। সকল কিছু এখানে তোমাদের দেওয়া আছে। আশা করি তোমরা এই পার্টটুকুও বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার যাবো আমরা ঘয়ের প্রশ্নে। তো ঘয়ের প্রশ্নে দেখো কি বলেছে। ঘয়ের প্রশ্নে বলেছে উদ্দীপকের দৃশ্যপট 2 পদার্থটির শীতলীকরণ বক্ররেখা কেমন হবে। তো আমরা একটু উদ্দীপকটা একটু দেখে নেই। এখানে কিন্তু যেটা দেওয়া আছে, দেখো এখানে যেটা দেওয়া আছে তোমাদেরকে, দৃশ্যপট 2 এ তাপ প্রদানের বক্ররেখা, মানে তাপ দেওয়া হচ্ছে এরকম বক্ররেখা আমাদেরকে দেখাচ্ছে আর কি। বাট বলতেছে শীতলীকরণের বক্ররেখাটা কিরকম হবে। সো আমরা সকল কিছু ঠিক সেম রাখবো। আমরা সকল কিছু ঠিক সেম রেখে এটা শীতলীকরণের চিত্রটা কিরকম হতে পারে, আমরা ওইটা সম্পর্কে একটা কনসেপ্ট বা একটা ধারণা ক্রিয়েট, মানে একটা ধারণা দিব। তো দেখো শীতলীকরণের বক্ররেখা কি হচ্ছে, যে আমাদের পদার্থটার গ্যাসীয় অবস্থা ছিল 140°C। তাহলে আমরা সেখান থেকে শীতল করব। শীতল করলে এটা সর্বপ্রথম এসে থামবে 100-তে। কেন? 100-তে হচ্ছে তার এখন শীতলীকরণের পয়েন্ট। 100 থেকে সে ঠান্ডা হতে শুরু করবে। তো এখন এই যে দেখো, আবার 100-তে যখন সবাই ঠান্ডা হয়ে যাবে, এরপর আবার কমবে, আরো কমতে কমতে আসবে 0°C। এরপর যখন সবাই 0 হয়ে যাবে, তখন কমতে কমতে আস্তে আস্তে নিচের দিকে নামবে। তাহলে আমি তোমাদেরকে সহজে বুঝাই। এখানে গ্রাফটার ব্যাখ্যাটা হবে এরকম, যে দেখো তোমার পি আর কিউ আর, এই যে কিউ বিন্দু এবং আর বিন্দু, এখানে সবাই কোন অবস্থায় আছে বলো তো? সকল কণাগুলো তোমার গ্যাসীয় অবস্থায় আছে। তো সেই গ্যাসীয় অবস্থা যদি আমরা শীতল করি, তাহলে সর্বপ্রথম 100°C তাপমাত্রা আসবে, এবং একটা কণা, খেয়াল করো ফার্স্টে, একটা কণা কিসে পরিণত হবে? তরলে। কিসে পরিণত হবে? আমার তরলে পরিণত হবে। ওকে, তো এরপরে যখন আমি আরো শীতল করবো সকল কণাগুলোই আমার কি 100°C তাপমাত্রার বাষ্প থেকে সবাই কিসে পরিণত হলো? 100°C তাপমাত্রা তরল পানিতে পরিণত হলো। সো পি বিন্দু হচ্ছে সেই বিন্দু যেখানে সকল পানির তাপমাত্রা 100°C, বাট সবাই তরল। আর কিউ বিন্দু হচ্ছে জাস্ট পানির কণাগুলো তরলে পরিণত হচ্ছে। আবার এরপর যদি আমরা শীতল করি, দেখো তাহলে তাপমাত্রা কমবে। তো এটা হচ্ছে কি 0°C তাপমাত্রা তরল পানি, এই যেই। আর এখানে হচ্ছে কি, এটা হচ্ছে কি 0°C তাপমাত্রার বরফ। এন বিন্দু হচ্ছে 0°C তাপমাত্রার বরফ, আর ও বিন্দু হচ্ছে 0°C তাপমাত্রার তরল পানি। ঠিক আছে? সো আমাদের এই পয়েন্টে মানে পানির কণাগুলো কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। এরপরে যদি তাপমাত্রা আরো কমাও, তাহলে ওই যে তাপমাত্রা যেহেতু 0°C তাপমাত্রা তরলে চলে আসছে, এখন তো তোমাকে আরো নিচের দিকে যদি নিয়ে যাও, তাহলে তোমাকে কোথায় যেতে হবে?
বরফ বা কঠিন অবস্থায় যেতে হবে। তো আমরা এইভাবে পয়েন্টগুলোকে ভাগ করতে পারি। এখন দেখো এন পয়েন্টটা কি আমাদের কাছে বরফ, তাই না? আবার ও এন অংশের মধ্যে তুমি তরলও পাচ্ছ আবার কঠিনও পাচ্ছ, মানে কিছু পদার্থ আছে তরল থেকে কঠিন হচ্ছে, আর এন পয়েন্টে সবাই কঠিন হয়ে গেছে। আর ওপিতে পাচ্ছ কি তরল, তরল পাচ্ছ। আর কিউপিতে কি পাচ্ছ, তরল পাচ্ছ প্লাস কিছু গ্যাসীয় পাচ্ছ। আবার এখন এখান থেকে পুরোটাই কি হচ্ছে, গ্যাসীয় হয়ে যাচ্ছে। তো এরকম অংশগুলোকে ভাগ ভাগ করে জাস্ট যেই ব্যাখ্যাগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো লিখে দিলে তোমাদের এই অ্যান্সারটি হয়ে যাবে। তবে এখানে মনে রাখতে হবে এই যে বিশেষ করে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ও এন আর একটা হচ্ছে পি কিউ, এই পয়েন্টগুলোতে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে না। তাপমাত্রা কিন্তু তোমার 0 ডিগ্রি আর 100 ডিগ্রি ঠিকই আছে, কিন্তু একটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল, আরটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল। আবার এখানে কি পাচ্ছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, আর এখানে কি পাচ্ছি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প আর কি। অর্থাৎ ফার্স্টে আমরা বাষ্পের তাপমাত্রা কমাই 100তে আনবো, এবারে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরল পানিতে পরিণত করব। ভালো কথা। আবার এখানে কি করব, পানির তাপমাত্রা 100 থেকে কমে কোথায় আসছে, 0তে আসছে। আর এখানে কি হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। সো একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, আর একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। দেন বরফের তাপমাত্রা আস্তে আস্তে নিচের দিকে কমবে। তো আশা করতেছি তোমরা এই অংশটুকু জাস্ট আমি যেভাবে ব্যাখ্যা করে দিলাম চিত্র এঁকে তোমরা যদি জাস্ট এই পয়েন্টগুলোকে যেভাবে বললাম এবার যদি তোমরা ব্যাখ্যা করে দাও তোমাদের অ্যান্সারটুকু ফুলফিল হয়ে যাবে। ওকে, তো আমাদের এই পর্বটি আসলে শেষ হয়ে গেল। তোমরা ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করবে, ইজি কেমিস্ট্রি বইটি তোমাদের সংগ্রহে রাখবে। তো আমাদের এই বইয়ের মধ্যে কিন্তু সাজেশন রয়েছে, সিকিউ সমাধান রয়েছে, এবং সেটা 18 থেকে 25। এর মধ্যে যত সমাধান দরকার তোমার সকল কিছু কিন্তু ভিডিও আকারে, এই ভিডিওটা যেরকম তোমাদেরকে করে দিলাম ঠিক সেইভাবে ভিডিও আকারে তোমরা এটা পেয়ে যাবা। তো নিজেদেরকে অন্যান্যদের থেকে আগায় রাখতে হলে ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো, বাসায় পড়ো, সমস্যা হলে কিউআর কোড দেখো। আশা করতেছি এভাবেই তোমাদের কেমিস্ট্রির যে দুর্বলতা সেই দুর্বলতা তোমরা কাটিয়ে উঠতে পারবে। তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি, নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো।